দর্শক বিরতি পেরিয়ে আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপবার রাঙা সকালে। দ্বিতীয় ঘন্টায় আজ আমরা আছি আরেকজন সফল অতিথির সাথে এবং আজকে দ্বিতীয় ঘন্টা আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সংগঠক, সাংস্কৃতিক কর্মী মাহবুব আমিন মিঠুকে। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো থাকি, কারণ আমরা সফল মানুষদের সাথে গল্প করবার সুযোগ পাই এবং আপনাদের জীবন থেকে কিন্তু আমরা কিছু নিংড়ে নেবার চেষ্টা করি। জি। আপনার ছোটবেলা নিয়ে একটু জানতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আমার ছোটবেলাটা আসলে আমি উত্তরারই ছেলে, আমাদের ঢাকা। জি, ঢাকা উত্তরার ছেলে। আমি উত্তরাতেই আমার জন্ম, তো উত্তরাতেই বেড়ে ওঠা। তো আমরা একেবারে ছেলেবেলা থেকেই আমি লেখাপড়া করি। নওয়াব হাবিবুল্লাহ একটা স্কুল আছে উত্তর আজমপুরে, যেটা 6 নম্বর সেক্টরে, ওই স্কুলেই লেখাপড়া করা এবং ওখান থেকে বেড়ে ওঠা। আচ্ছা, একটা জিনিস তার মাঝখানে আমি একটু জানতে চাই, একটু ঢুকতে চাই, যে যেটা আমরা যাদের কাছে শুনি যে বিশেষ করে ঢাকায় যাদের জন্ম এবং সেখানে বেড়ে ওঠা, আমরা আসলে খুবই জানতে আগ্রহী যে আপনারা কেমন দেখেছেন ছোটবেলায় ঢাকাকে। আমরা ছোটবেলায় কেমন দেখেছি মানে, আমি যদি উত্তরাটার সম্পর্কে বলি, উত্তরাটার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে পুরো উত্তরাটাই বিভিন্ন জায়গায় বন ছিল, গাছপালা ছিল, ক্ষেত ছিল, আপনার মানে ধান চাষ করা হতো। মানে ওই জায়গাটা কি আলাদাভাবে একটা গ্রামের মতনই এরকম পরিবেশ? পুরো উত্তরাটাই একটা গ্রাম ছিল। আচ্ছা। এবং এখানে আপনার এত এখন যেই ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন আপনার বাড়িঘর হচ্ছে, এগুলো কিছুই ছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা শেয়ালের ডাকও শুনেছি, যে দৌড়ে চলে যাচ্ছে শেয়াল, এরকম সন্ধ্যার পরে থমথমে মানে। কিন্তু সেটা খুব বেশি আগের কথা না, যতদূর জানি যে আপনার জন্ম 1980 সালে। জি। আচ্ছা, তার মানে উত্তরা খুব বেশি দিন আগে ডেভেলপ হয়নি। জি। আচ্ছা, তো ছোটবেলায় তো আমাদের সবসময় যেটা হয় যে ছোটবেলার কথা ভাবলে আমরা একটা অন্যরকম একটা আবহে চলে যাই। ছোটবেলা মানে নানান রং। আপনার ছোটবেলা কেমন ছিল? আমার ছোটবেলা আসলে খুব দারুণ ছিল, যদিও সমস্ত মানুষেরই ছোটবেলাটা খুবই ইন্টারেস্টিং থাকে, তবে আমারটাও তেমনই ছিল। আমি ছোটবেলায় বিভিন্ন রকমের খেলাধুলায় ছিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় ছিলাম। আর আমি যেহেতু কালচারাল ছেলে, আর আমাদের পুরো পরিবারটাই হচ্ছে একটা সাংস্কৃতিক পরিবার বলতে পারি। যেমন আমার চাচা বাফায় গান করতেন, আমার বড় বোন, আমরা কাজ করতাম। আমার মায়ের ইচ্ছাতেই আসলে আমরা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হই। আর ছেলেবেলায় আমরা যেটা করতাম যে এলাকা ভিত্তিক উত্তরাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হতো, আমরা ওই খেলাধুলার পাশাপাশি ওই সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত হতাম। মাঝে মাঝে আমার কথা যদি ধরেন, আমি নিজে ছোটোবেলায় যেমন খেলাধুলা করেছি, তেমন কালচারাল অ্যাক্টিভিটিসের প্রতি আমার একটা আলাদা টান ছিল, যেহেতু আমাদের পরিবারে ওইটা ছিল। এবং আমার মা আমাদেরকে একেবারে ছোটোবেলায় ভর্তি করিয়ে দেন নিয়ে ছায়ানটে, যেহেতু এইখান থেকে ছায়ানটে যা, তখন আমার বাবার গাড়ি টাড়ি কিছুই ছিল না। হ্যাঁ, অথচ আমার মা এখান থেকে, আমার মা এই আপনার তখন এত সিটিং সার্ভিস গাড়িও ছিল না, আনাবিল অবাবিল এগুলোও ছিল না। তো করতো কি, আমার মা এই তবলা বাচ্চাগুলোকে নিয়ে উনি এইখান থেকে ছায়ানটে যেতেন, এবং আমরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ক্লাস হতো, ওইখানে আমরা ক্লাস করতে যেতাম। সকালে ভোর 6টার সময় উঠে এখান থেকে উত্তরা থেকে যেতে হতো, এবং খুব স্ট্রাগল করে আমরা কালচারাল অ্যাক্টিভিটিসগুলো প্রথম দিকে করেছি। সেটার মধ্যে বোধহয় একটা আনন্দ ছিল। অবশ্যই আনন্দ ছিল, দারুণ আনন্দ ছিল। এবং উত্তরাতে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন পারফরমেন্স করেছি, তেমন আমরা আয়োজনে ছিলাম। এলাকা ভিত্তিক মুরব্বীদের, চাচাদেরকে গিয়ে, আত্মীয় স্বজনদেরকে গিয়ে, পরিচিতদেরকে গিয়ে বলতাম যে আপনারা কিছু টাকা পয়সা দেন, একটা এখানে নাটক করব। আমাকে আমার সিনিয়ররা, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ছেলেবেলায় আমার বয়সের ছেলেপেলের চাইতে আমি অধিকাংশ চলাফেরা করেছি সিনিয়রদের সঙ্গে। আমার কোনো বন্ধু আমার সমবয়সী ছিল না, অধিকাংশরাই ছিলেন আমার সিনিয়র। কেউ হয়তো বা বলতেছে ভাগিনা আসো, কেউ হয়তো বলতেছে ভাতিজা আসো, মানে সবার সঙ্গে মিলে যায়। এবং সিনিয়রদের সঙ্গে চলে আমার খুব ভালোও লাগতো, ওনারা আদর করতেন আমাকে, এবং এভাবেই আর কিছু ছেলেবেলাটা কেটেছে। এবং আমরা খেলাধুলা করেছি, অনেক মাঠ ছিল। আজকে যেখানে রাজলক্ষ্মী হয়েছে, আজকে যেখানে আমির কমপ্লেক্স হয়েছে, মাস্কেট প্লাজা হয়েছে, এই সমস্ত জায়গাগুলো ছিল ক্ষেত। এবং এখানে আমরা ফুটবল খেলতে আসতাম, একটা দৌড় দিয়ে এখান থেকে চলে যেতাম বাসায়, মানে পুরো জায়গাটাই ছিল ব্ল্যাঙ্ক। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার কিছু পয়েন্ট ছিল উত্তরার,
যেমন আপনার একটু উঁচু জায়গা, ধরুন সাপোজ আমরা যদি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে দাঁড়ালে আপনার এয়ারপোর্ট পর্যন্ত দেখা যেত। জি, আচ্ছা, ছোটবেলা যারা তো বর্ণিল কেটেছে, জি, বড় হয়ে সে তো নানান রং ছড়াবে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে। আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেগুলো আমরা দর্শকদের একটু জানিয়ে আসি, তারপর আবারও গল্পে ফিরবো। নন্দিতা, তুমি জানাবে? হ্যাঁ, আমি জানাতে চাই। দর্শক, আজ আমাদের সঙ্গে রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় যিনি আছেন সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী মাহবুব আমিন মিঠু। সুস্থ সাংস্কৃতিক শিক্ষার লক্ষ্যে এই স্লোগানে 2004 সালে রাজধানীর উত্তরায় সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে গড়ে তুলেছেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। এ পর্যন্ত প্রায় 1000-এরও অধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষা গ্রহণ করেছে। 2012 সালে থিয়েটার অঙ্গন নামে একটি নাট্য সংগঠন গড়ে তোলেন তিনি। ইতোমধ্যে সংগঠনটি 10টিরও বেশি প্রযোজনা মঞ্চে আনতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং যাদের কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে এদেশের সংস্কৃতি, তাদের গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করা হয় প্রতি বছর। দর্শক, আমরা আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। শৈশবের কথা তো শুনছিলাম, পরিবার থেকে কি কখনো কোনো চাপ ছিল পড়াশোনার বিষয়ে, যে খুব ভালো পড়াশোনা করতে হবে বা বড় হয়ে খুব ভালো কিছু হতে হবে এরকম? না, এমন কোনো চাপ ছিল না। আমার মা, আমার বাবা এবং আমাদের পুরো পরিবারটি আমাদেরকে একটি স্বাধীনতা দিতেন সব সময়। সেটি হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। আমার বাবা, আমার দাদাও বলতেন যে যেই বাচ্চাটি, যেই শিশুটি যেই সেকশনটাতে ইন্টারেস্টেড তাকে সেই দিকে দেওয়া উচিত। এবং আমি কখনোই আপনার কোনো ধরনের প্রতিবন্ধকতা আমাদের পরিবার থেকে হয়নি। আমরা এবং আমাদেরকে আরও সহযোগিতা করা হয়েছে যে তুমি হয় গান শেখো, গানের সঙ্গে তুমি তবলা শেখো, তবলা শেখার সঙ্গে তুমি গিটার শেখো, তুমি পেন্টিং শেখো, মানে কিছু না কিছুর সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এবং আমরা যেটা করেছি যে আমরা শুধু আমরাই করিনি, আমাদের আত্মীয় স্বজনদেরকেও আমরা ইন্টারেস্টেড করেছি, কাউকে উৎসাহিত করেছি যে আপনি আসুন, আপনি গিটার শেখেন, আমি তবলা শিখছি, আপনি গান শেখেন। এইভাবে আমরা সবাই মিলেমিশে করার চেষ্টা করতাম। ভাই বোন কতজন ছিলেন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা, বোন গান করতেন? বোন গান করতেন। তাহলে তো বেশ, ভাই বোন গান করছে, ভাই তবলা বাজাচ্ছে, এরকম একটা পরিবেশ। হ্যাঁ, এরকম একটা পরিবেশ। এবং মজার আরো ব্যাপার আছে যে বোন গান করতেন, আমাকে প্রথমত দেয়া হয়েছে যে তুমি তবলা শেখো, তাহলে আর বোনের জন্য টিচার রাখতে হবে না। এইরকম ব্যাপারও থাকে আর কি কিছুটা। তো আমার বড় বোন গান করতেন, এখনো গান করেন, নিগার সুলতানা রুমকি ওর নাম। আচ্ছা। আর উনি আমাদের গীতাঞ্জলির অধ্যক্ষ এখন। আচ্ছা। উনি আছেন আমাদের সঙ্গে। আর বাবা কি করতেন? বাবা আপনার নেভিতে জব করতেন, বেসামরিক কর্মকর্তা হিসেবে। আচ্ছা। তো উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন নেভি থেকেই, তারপর এখন আছেন রিটায়ার্ড অফিসার। তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বলতেই পারি যে আপনি বেশ সৌভাগ্যবান, কারণ আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি যে বড় হয়ে এটা হতে হবে, ওটা হতে হবে। অবশ্যই আমি সৌভাগ্যবান। নিশ্চয়ই এরকম এই ভাগ্যটা বোধহয় সবার হয় না। আমরা নিশ্চয়ই খুশি সেজন্য, আপনার জন্য। আমরা আরো এই গল্পটা শুনবো, এই গল্প আমরা চালিয়ে যাব আগামী পুরোটা ঘন্টা ধরে। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে। দর্শক, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম মেরিল মিল্ক সোববার রাঙা সকালে। আজকে দ্বিতীয় ঘন্টায় আমরা আছি সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী মাহবুব আমিন মিঠুর সাথে। বলছি সাংস্কৃতিক কর্মী সংগঠক, কিন্তু আমি জানি যে আপনি সাঁতারেও খুব ভালো এবং আপনি স্কুলে থাকতেও আপনি সাঁতারে পুরস্কৃত হয়েছিলেন। একটু শুনি সাঁতারের প্রতি ভালো লাগা আসলে কিভাবে এবং কবে থেকে? আমি যেহেতু উত্তরার ছেলে, আমি প্রথমে বলেছি আমাদের উত্তরার পাশ ঘেয়ে একদম চলে গেছে একটি নদী, যেটি তুরাগ নদী বলে। আমরা ছোটবেলায় একেবারে ছেলেবেলায় আমার মামা আমাদের সঙ্গে থাকতেন, আমাদের সঙ্গে আমার মামা আমাদেরকে নিয়ে তুরাগ নদীতে সাঁতার শিখিয়েছেন। আর আমি যেহেতু একটু লম্বা মানুষ, তো ওই সাঁতার প্রতিযোগিতা হলেই দেখা যেত সবার আগে সাঁতরে আমি পার হয়ে যেতাম। এবং বন্যার সময় এই অঞ্চলটাতে অনেক বন্যা হতো এবং 1980 সালেও একটা বড় বন্যা হয়েছে, আপনারা জানেন। এবং তুরাগ নদীটা তখন পানি এখন যেমন দূষিত, তখন তো আর দূষিত ছিল না, খুব ফ্রেশ পানি ছিল। ছোটবেলায় আমাদেরকে আমার মামা এই সাঁতার শেখাতেন। মাঝে মাঝে আমরা নদীর এপার থেকে সাঁতরে ওপার চলে যেতাম। তো এবং অনেক ঢেউ ছিল, মানে
আপনার তখন নদীর যে রূপ ছিল সেটা প্রকৃতপক্ষেই নদীর রূপটা তখন ছিল। এখন যেটা শুকিয়ে খাল হয়ে গেছে, দখল টখল একদম ছোট হয়ে গেছে। তো আমরা এভাবেই সাঁতার শিখেছি এবং যে কোনো জায়গায় সাঁতার কম্পিটিশন হলেই আমি দিতাম, কারণ আমি সাঁতারে খুব ভালো করতাম, আমি ভালো করতাম, এই আর কি। আচ্ছা, আপনি থিয়েটারের সাথে কবে সম্পৃক্ত হন? থিয়েটারের সঙ্গে আসলে প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনি বলেন, আমার যখন 5-6 বছর বয়স তখন আমি উত্তরা থিয়েটারের সঙ্গে প্রথম সম্পৃক্ত হই, একেবারে ছেলেবেলায়। তখন ওই যে বললাম আপনাদেরকে, আমার মামারা এনারা সিনিয়ররা ধরে ধরে নিয়ে যেতেন। তো তখন থেকে উত্তরা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত এবং আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় সারা বছর যে নাটকগুলো আমাদের এলাকাতে হতো সেখানে আমি সম্পৃক্ত হই। এবং পরবর্তী সময় 2000-এ গিয়ে, সম্ভবত 2000-এ গিয়ে আমি থিয়েটার আরামবাগে জয়েন করি। এক্স্যাক্টলি টাইমটা আমার এখন খেয়াল হচ্ছে না। তো আরামবাগে গিয়ে জয়েন করি এবং ওইখান থেকেই আমি আসলে মূলত অ্যাক্টিভিটিসগুলো শুরু করি, আপনার থিয়েটার অ্যাক্টিভিটিসগুলো। তো তারপরে এই তো থিয়েটারে জয়েন করার পরে ওইখান থেকে আমি কিছুদিন পরেই আমি ফিরে এলাম এবং 2004-এ যখন গীতাঞ্জলি আমরা ফাউন্ডেশন করি তখন আমার পুরো কনসেন্ট্রেশনটা গীতাঞ্জলির প্রতিই থাকে। উত্তরাতে যে কালচারাল ইনস্টিটিউটটা, যে এত বড় শহর একটা উত্তরাতে, অথচ কালচারাল ডেভেলপমেন্ট এখানে কিচ্ছু নাই। আমরা তখন সারা উত্তরা থেকে শুধু আমাদের পরিবারটাই আমরা ছায়ানটে যেতাম। এখান থেকে আর কোনো লোক আপনার কালচার চর্চার জন্য মূল শহরে আসতো না তখন। তো এবং আরও 2-1টা পরিবার ছিল যারা সঙ্গীত চর্চা করতো, ইয়ে করতো। তো যাই হোক, যখন 2004-এ পরিকল্পনা গ্রহণ করলাম যে গীতাঞ্জলি নামের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান করা যেতে পারে, তো এই ক্ষেত্রে বলা যেতে পারে আমার যারা সিনিয়র ছিলেন তারা আমাকে আগ্রহী করেছেন, উৎসাহিত করেছেন যে মিঠু, তুমি তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে সম্পৃক্ত, সঙ্গীত করো, তুমি রিদম বাজাও, তুমি ড্রামাটিক্সের ক্লাসও নাও মাঝে মাঝে, তো তুমি কেন একটা সংগঠন করতে হবে, তুমি একটা সংগঠন করো এই এলাকার জন্য। তারপরে আমি আমাদের সিনিয়রদের পরামর্শে, আপনার উৎসাহে একটি সাংস্কৃতিক স্কুল বাফা এবং ছায়ানট আদলে তৈরি করবার চেষ্টা করি। কারণ আমি যখন বাফায় ক্লাস করেছি, বা সরি ছায়ানটে ক্লাস করেছি, তখন আমি লক্ষ্য করতাম যে আমার কী কী প্রবলেম, কী কী জিনিস আমি প্রবলেম ফেস করি, এবং মাথায় থাকতো যে কখনো যদি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান করা যায় এবং এই সমস্যাগুলো যদি না থাকে বাচ্চাদের, তাহলে সাংস্কৃতিক শিক্ষায় তাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, এই প্রসঙ্গে জানতে চাই আপনার কি কি সমস্যা ছিল এবং আপনি কিভাবে সেগুলোর উত্তরণ করেছেন। এবং আমরা যখন প্র্যাকটিস, এই যে আপনি প্রশ্নটা করেছেন, আমরা যখন প্র্যাকটিস করেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম আমরা খেয়াল করতাম। তার মধ্যে অন্যতম হচ্ছে, ধরুন তখন নির্দিষ্ট কোনো সিলেবাস বা কাঠামো ছিল না। যেমন আপনার একটা বই, একটা শিক্ষাবর্ষ 1 বছরে থাকতে হয়। যেমন একটা শিক্ষাবর্ষ তখনও ওইখানে ছিল জানাটা, কিন্তু আমি বলছি যে অল ওভার বাংলাদেশের যে কালচারাল সিস্টেমটা, এডুকেশনাল সিস্টেমটা, এটার মধ্যে বেশ কিছু প্রবলেম আমার মনে হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে যে, দেখুন অবশ্যই সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা, সংস্কৃতি শিক্ষা, কিন্তু একটি বাচ্চা যখন একটা শিক্ষাবর্ষ ও পার করবে, তার দরকার একটা প্রমিত ক্যারিকুলাম, সিলেবাস। যেই সিলেবাস 1 বছর আমার এতটুকু শেষ করতে হবে, 6 মাসে এতটুকু শেষ করব, তারপরে 6 মাসে এতটুকু শেষ করব। বাই চান্স যদি কোনো শিক্ষক অসুস্থ হন বা কোনো শিক্ষক উপস্থিত না হতে পারেন, তাহলে এই যে 6 মাসও প্র্যাকটিস করে গেছে, অন্য আরেকজন শিক্ষক শিক্ষার্থীকে এসে প্রশ্ন করলে যথাযথ উত্তর শিক্ষার্থী নাও দিতে পারে, এবং দেখা যাবে আবার তাকে প্রথম থেকে যেতে হতে পারে। এখানে অর্থ, সময় সবকিছুই ব্যয় হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অর্থের চাইতে বড় কথা হচ্ছে একটা শিক্ষার্থীর শিক্ষা জীবন, সময়। আপনার সময় যেটা চলে যায় সেটা তো আর পাওয়া যায় না। তো এই জন্য আমরা চিন্তা করেছি যে, আমরা যখন গীতাঞ্জলি ফাউন্ডেশন করেছি তখনই ভেবেছি যে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা সিলেবাস থাকবে, একটা বই থাকবে, যে 6 মাসে এতটুকু করবে, তারপরে 6 মাসে এতটুকু করবে, এবং বাচ্চারা ইয়ারলি একটা জাস্ট এনকারেজের জন্য একটা সার্টিফিকেট পাবে। সে যখন একটা সার্টিফিকেট, বাহ আমি এটা পেয়েছি, আচ্ছা সার্টিফিকেট পাওয়ার পরে তুমি যে সার্টিফিকেটটা পেলা, এবার তুমি গিয়ে গানটা গাও, দেখি কেমন গাও। তখন ব্যাপারটা একদম আরও বেশি ক্লিয়ার হয় যে আচ্ছা সে কী কারণে আপনার উত্তীর্ণ হলো, বা তার যোগ্যতাটার মাপকাঠিটা কেমন। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ভেবে আমরা ভেবেছি যে কোনো ধরনের প্রবলেম শিক্ষার্থীরা সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চায় যেন না হয়, এবং একটা আপনার শিক্ষাবর্ষে যেন কোনো শিক্ষক পরিবর্তন ঘটলেও শিক্ষার
আপনার যেন অব্যাহতভাবে চলতে পারে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো করে তারপরে আমরা এই যে 2004-এ গীতাঞ্জলি ললিতকলা একাডেমি নামের এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি আমরা তৈরি করেছি। এবং উত্তরাতে আমরা যখন করি তখন তো হিসেবে কোনো ইনস্টিটিউটই ছিল না। তারপর ধীরে 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 আরও অনেক সংগঠন গড়ে উঠেছে এবং এখন তো মোটামুটি উত্তরাতে কম হলেও প্রায় 30 থেকে 40টা কালচারাল ইনস্টিটিউট গড়ে উঠেছে। এবং সেক্ষেত্রে আপনারাই পথ দেখিয়েছেন অনেকটা। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, আমি একটা বিষয় খুব ক্লিয়ারভাবে চেষ্টা করেছি, সেটা হচ্ছে দেখুন, সংস্কৃতি শিক্ষাটাকে প্রফেশনালি যদি নেওয়া যায়, যে আমি একটা বাচ্চাকে শেখাবো, একটা বাচ্চা দাঁড়াবে, আমাদের ইনস্টিটিউশন থেকে বাংলাদেশে বিখ্যাত শিল্পীরাও বের হয়েছে, যার মধ্যে ইদানিংকালে মাহিয়া মাহি নামের একটা মেয়ে চলচ্চিত্রে, ও সর্বপ্রথম গীতাঞ্জলিতে স্টুডেন্ট এবং আমাদের এখানে 6 বছরের কোর্স কমপ্লিট করেছে। বিভিন্ন সময় ছিল, ও কাজ করেছে, অ্যাক্টিং করেছে, গান শিখেছে, আমাদের অ্যাক্টিং ডিপার্টমেন্ট যেটি থিয়েটার অঙ্কন, এখানেও ও কাজ করেছে। তো এইভাবে ধরুন আপনার অনেকেই বের হয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী যারা কাজ করছে, কিন্তু শিক্ষা কার্যক্রমে শিক্ষক বা শিক্ষার্থী সবারকেই উচিত খুব সিরিয়াসলি এইটাকে গ্রহণ করা। এবং আমি সেদিক থেকে আপনারা অভিভাবক কিংবা শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে অভিভাবকদের মধ্যে কিরকম আগ্রহ দেখেন? অভিভাবকদের মধ্যে এখন ব্যাপক আগ্রহ। শুরুটা সময় তো তখন তো একটু কম ছিল। আপনারা জানেন যে আমাদের জাতীয় পাঠ্যসূচিতেও এখন অঙ্কন আপনার রিলেটেড করা হয়েছে। আমরা যখন লেখাপড়া করছি তখন কি অঙ্কন রিলেটেড ছিল? আমরা বরং একটা কাজ করি, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। তবে এখন মাছরাঙা সংবাদ জানবার সময় হয়েছে, আমরা সংবাদ জেনে আসি। দর্শক চলুন আমরা এখন মাছরাঙা সংবাদ জেনে আসি। দর্শক আবারও ফিরে এলাম রাঙা সকালে। আজ আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় আছেন সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী মাহবুব আমির মিঠু। চলুন তার কাছে আবারও ফিরে। বলছিলেন গীতাঞ্জলির একদম শুরুর দিককার কথা, 2004 সালে যেটি প্রতিষ্ঠা হয়েছিল। গীতাঞ্জলির পথ অনুসরণ করে এখন হয়তো উত্তরায় 30টির বেশি সাংস্কৃতিক সংগঠন। কিন্তু আপনাদের শুরুটা সম্পর্কে যদি আরেকটু কিছু বলতেন, যে সে সময় সবার আগ্রহ কেমন ছিল এবং আপনাদেরকে কি করতে হয়েছিল তাদের আগ্রহটা আরেকটু বাড়িয়ে তোলবার জন্য? প্রথমত আমরা যখন একেবারে ফাউন্ডেশনকালীন সময় আমাদেরটা খুব কষ্ট করতে হয়েছে। যেমন মানুষকে গিয়ে গিয়ে বলতে হয়েছে যে আসুন আমরা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান করেছি, বাচ্চাদেরকে করান, বাচ্চাদেরকে গান করান, নাচ করান, বিভিন্ন আমাদের প্রায় গীতাঞ্জলিতে 11টি বিভাগ আমরা চালু করেছি। এই পরিকল্পনাটাও ছিল এইরকম যে উত্তরাতে 11টি বিভাগ কিন্তু সর্বপ্রথম আমরা চালু করেছি। 11টি বিভাগের মধ্যে কণ্ঠসঙ্গীত, নৃত্য, অঙ্কন, আবৃত্তি, অভিনয়, তবলা, গিটার, বেহালা, বাঁশি, সেতার, এরকম প্রায় 11টা ডিপার্টমেন্ট। এবং আমরা চিন্তা করেছি যে কোনো মানুষ যেন নাচ গান শিখতে পারে, কারোর যেন প্রবলেম না হয় যে না ভাই আমি অমুক সময় এবং অমুক সময় শিখতে পারছি না, তমুক সময় শিখবো, এইরকম যেন না হয়। আমরা যেটি করেছি, আমাদের সারা সপ্তাহতে গীতাঞ্জলি ক্লাস হয়, শুধুমাত্র রবিবারটা বন্ধ। প্রতিদিন বিকেলে 3টা থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত বাচ্চাদের ক্লাসগুলো হয়। শুক্র শনিবারের সকাল বিকেল 2টা টাইমে ক্লাস হয় বাচ্চাদের যেন। এবং যারা চাকরি করে, যারা সময় মতো আসতে পারে না, তাদের জন্য আমরা নৈশকালীন ব্যাচ রেখেছি। আচ্ছা, আমাদের থিয়েটার অ্যাক্টিভিটিসটা সন্ধ্যার পর থেকে হয়। এবং আমরা বেশ কয়েকটি সংগঠন যারা কিনা আপনার মহড়া কক্ষের অভাবে কাজ করতে পারছে না, তাদেরকেও আমরা আমাদের গীতাঞ্জলি ভবনে সুযোগ দিয়েছি যে আপনারা মহড়াগুলো চালিয়ে নেন। এবং আমরা আমাদের পরিকল্পনার মধ্যে এর মধ্যেই আমরা চিন্তা করছি যে আমরা একটা লাইব্রেরি করব গীতাঞ্জলিতে, যেটি গীতাঞ্জলি লাইব্রেরি হবে এবং সন্ধ্যার থেকে এসে সবাই সেখানে বই পড়বে। এবং আমরা এই যে শুরুটার কথা যদি আপনি বলেন, যেই প্রশ্নটি আপনি আমাকে করেছেন, শুরুটার সময় থেকে এ পর্যন্ত আমরা যেই সময়টা ধরে এসেছি, এমনও সময় গেছে আমরা নিজেরা পোস্টার লাগিয়েছি, লিফলেট বিতরণ করেছি, দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছি, মানুষকে উৎসাহী করে বিভিন্ন স্কুলে গিয়ে বলেছি প্লিজ আপনারা বাচ্চাদেরকে দেন, নাচ করুক, গান করুক। এবং বাচ্চাদেরকে উৎসাহিত করবার জন্য, মায়েদেরকে উৎসাহিত করবার জন্য, বাবাদেরকে আমরা ওপেন স্টেজে প্রোগ্রাম করেছি সারা বছর মেয়াদি, যত জাতীয় দিবসের প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা করেছি। তো এগুলোর মধ্যে দিয়ে মানুষ হয়েছে কি জাগরিত হয়েছে, মানুষ ইন্টারেস্ট পেয়েছে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় যে উত্তরাকে অনেকটা বলা হয় যে ঢাকা থেকে কিছুটা দূরে, এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে উত্তরার আধুনিকায়ন হয়েছে খুব বেশি দিন হয়নি, আপনি 1980 সালে জন্ম এবং তখনও দেখেছেন সেখানে অনেক জঙ্গল, অনেক কিছুই আছে।
তো এই ধরনের সাংস্কৃতিক সংগঠনগুলো উত্তরার আধুনিকায়নের পিছনে বিশেষ ভূমিকা রেখেছে, আপনি সেটা বিশ্বাস করেন? অবশ্যই বিশেষ ভূমিকা রেখেছে। আমি আপনাকে উল্লেখ করে বলতে পারি, আজকে থেকে 20 বছর 25 বছর বা 30 বছর আগে উত্তরাতে যা ছিল না, আজকে তা হতে যাচ্ছে। যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে, দেখুন উত্তরাতে অনেক স্কুল হয়েছে, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, আপনার বিপণী বিতান হয়েছে, কিন্তু উত্তরাতে কি নাই? মানুষের প্রাণের জিনিসটি নেই। প্রাণের জিনিসটি কি? সুস্থ সংস্কৃতি, শিক্ষা, বিকাশ, মনোরঞ্জনের, বিনোদনের কিচ্ছু নেই উত্তরাতে। অডিটোরিয়াম নাই, লাইব্রেরি নাই, আপনার খেলার মাঠ আছে সেগুলো দখল হয়ে যাচ্ছে, এগুলো উত্তরাতে। কিন্তু আমরা যে কাজটা করেছি তার ফলশ্রুতিতে আমি নাম করছি উল্লেখ করে, আমাদের উত্তরার বিশিষ্ট নাগরিক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর এমিটাস রফিকুল ইসলাম স্যার আছেন উত্তরাতে। তো স্যারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি উত্তরাতে এবং এখনও করছি। এবং স্যার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্যার আবেদন করেছিলেন উত্তরাতে যেন একটি শিল্পকলা একাডেমির ব্রাঞ্চ করা হয়, একটা আপনার কালচারাল কমপ্লেক্স করা হয়। এবছর আমাদের, গত বছর 2016-তে আমরা উত্তরায় প্রথম পথনাট্য উৎসব করলাম। তখন আমাদের মুক্তিযুদ্ধের পরে এ যাবৎকালে কোনো কালচারাল মিনিস্টার আপনার উত্তরাতে যায়নি। আমরাই গত ফেব্রুয়ারিতে পথনাট্য উৎসব করে নূর ভাইকে নিয়ে গেলাম, আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সারা কেমন পেয়েছিলেন সেই পথনাট্য? সারা তো মানে আমি সেটাই বলছি, মানে নূর ভাই যখন উত্তরাতে গেলেন এবং নূর ভাই উত্তরাতে গিয়ে নূর ভাইয়ের আপনার উদ্যোগে নূর ভাই আরও একটি কাজ আমাদের সামনে এনেছেন, সেটি হচ্ছে উত্তরাতে ঢাকা জেলা শিল্পকলা একাডেমির একটা ব্রাঞ্চ হচ্ছে। আচ্ছা। এবং এটাই গত কিছুদিন আগে অলরেডি জমি হয়ে গেছে। নূর ভাই গিয়েছেন, নূর ভাই গিয়ে আপনার জমি সিলেকশন করেছে, ফাইনাল করেছেন। মানে উত্তরাতে এখন একটা বিভিন্ন সেক্টরগুলোতে কালচার প্রোগ্রাম হচ্ছে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এগুলো হচ্ছে। তো কিন্তু প্রথম দিকের যে কাজগুলো, এবং উত্তরাতে আমাদের আরও একটি সংগঠন, একদম কেন্দ্রীয় পুরনো সংগঠন, যেটি উত্তরা লেখক শিল্পী ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে, ওই সংগঠনটিরও আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আচ্ছা। এবং ওই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেসর ডক্টর আলাউদ্দিন আল আজাদ। এবং স্যারের নেতৃত্বে এবং আরও যারা আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন এম এ আউয়াল, উনি আছেন। সবাই মিলে উত্তরাকে আমরা কালচারালি আপনার মুখরিত করবার জন্য এই দীর্ঘদিন ধরে আমরা যে চেষ্টা করছি, এখন সেটার সফলতা আমাদের এই সরকার, আমাদের সংস্কৃতি মুখর সরকার, আমরা এই কাজগুলো করছি আর কি হচ্ছে। এখন শুধু মুখরিত হওয়া নয় এবং আধুনিকায়ন নয়, এখন সমাজের যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনাচার দেখা যাচ্ছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড দেখা যাচ্ছে, কিশোর অপরাধ বেড়ে চলছে। আপনার কি মনে হয় যে এই ধরনের সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও আপনারা করেছেন? অবশ্যই সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা, যে কোনো অন্ধকার থেকে দূরে যাওয়া, এগুলো সংস্কৃতির বিকাশ এবং সংস্কৃতির মাধ্যম ছাড়া সম্ভব নয়। আমি আমার মাকে মা বলবো, আমি মাদার বলতে চাচ্ছি না, আম্মা জান বলতে চাচ্ছি না। সংস্কৃতি, ভাষা সংস্কৃতির একটি অন্যতম মাধ্যম। আমরা বলতে চাই 1952-তে আমাদের যে আন্দোলন, ভাষা আন্দোলন, এটির ভাষা আন্দোলন, ভাষা সংস্কৃতির একটি অন্যতম ধারক এবং বাহক মাধ্যম। তো এই ভাষা আন্দোলন, সংস্কৃতি যুদ্ধই কিন্তু আমরা যদি বলতে পারি, সংস্কৃতির আমাদের আন্দোলনের পথ বেয়ে এসে অনিবার্য হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধ। তো সংস্কৃতিই পারে মানুষকে আপনার আলোকিত করতে। একটি শিশুকে আপনার প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা, এগুলো যখনই সমাজ থেকে কমে যাবে, তখনই অন্ধকার ঢুকে যাবে এই সমাজে এবং বিভিন্ন জঙ্গিবাদ, উগ্রবাদ, এগুলো মানুষের মধ্যে আপনার বিরাজ করবে। দেখুন, আমরা গীতাঞ্জলি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কি চেয়েছি, আমরা গীতাঞ্জলি সম্মাননা পদক নামের একটি অ্যাওয়ার্ড চালু করেছি। অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় চতুর্দিকে, কিন্তু এটি করবার উদ্দেশ্যটা কি? আমাদের যারা শিক্ষার্থী, তারা বছরে একটি দিন সমস্ত বাচ্চারা আসে, একটা কালচার প্রোগ্রাম হবে, বার্ষিক যে প্রোগ্রামটি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা চিন্তা করেছি এই প্রতিষ্ঠা বার্ষিকী বাচ্চাদেরকে সারা বছর যেভাবে আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার সোনার বাংলা, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছয়, বিভিন্ন গান আমরা করাচ্ছি, রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন কিছু করছি। ওই দিক থেকে সংস্কৃতিতে যেমন তাদেরকে ইন্টারেস্টেড করছি, তথাপি আমরা আবার চিন্তা করেছি সাথে সাথে যে আচ্ছা, এদেরকে আরও কিছু জানাতে হবে। আমাদের এই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যাদের ত্যাগের মধ্য দিয়ে, যারা সারা জীবন এই কালচারাল অ্যাক্টিভিটিস করেছেন, যারা গুণী মানুষ, আলোকিত মানুষ, তাদের জীবন কর্মের জন্যে তাদেরকে একটি অ্যাওয়ার্ড দেওয়া দরকার।
এবং এই অ্যাওয়ার্ডটা কি হতে পারে? গীতাঞ্জলি সম্মাননা পদক, যেটি আমার জানা মতে এই উপমহাদেশে এই নামে আর কোনো অ্যাওয়ার্ড হয় না। আমরা 2004-এ যখন এই অ্যাওয়ার্ডটা চালু করি, গীতাঞ্জলি সম্মাননা পদক, সে থেকে এ পর্যন্ত আমরা প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি। এবং এই অ্যাওয়ার্ড দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে বাচ্চারা যখন সামনে থাকে, এই বরেণ্য জনেরা যখন অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসেন, ওনাদের জীবনকর্ম পাঠ করা হয় এবং এই বাচ্চারা খেয়াল করে, আচ্ছা কে এই কবির চৌধুরী, কে প্রফেসর রফিকুল ইসলাম, কে ডক্টর আনিসুজ্জামান, এনারা কারা? এবং তারা যখন এই যে পড়তে থাকে, এদের বায়োগ্রাফিটা পড়তে থাকে, বাচ্চারা বোঝে, তারা ইন্টারেস্টেড হয় এবং তারা এই আলোকিত মানুষদের সম্পর্কে জানতে পারে, তাদের দেখানো পথে তারা হাঁটতে পারে। এই বিষয়গুলো রেখেও কিন্তু আমরা এই গীতাঞ্জলি সম্মাননা পদক দুইটা বিষয়, এক হচ্ছে আমাদের গুরুজনদের প্রতি, আমাদের অগ্রজদের প্রতি শ্রদ্ধা জানানো এবং পাশাপাশি পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধকরণ যে আসো সংস্কৃতির পথে হাঁটো, সংস্কৃতি আলোকের পথ, এছাড়া কোনো বিকল্প নেই। এই পদকটি নিয়ে আর কিছু প্রশ্ন আছে আমার, জি, তবে অবশ্যই। সেগুলো অবশ্যই করব, তবে একটি বিরতির পর। জি, দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হয়েছে, আজকে অনুষ্ঠানের শেষ বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টারও একেবারে শেষ ভাগে আছি আমরা। আপনাদের সঙ্গে আছি রুমান এবং নন্দিতা, এবং আমাদের সঙ্গে আজ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আছেন সাংস্কৃতিক কর্মী, সংগঠক মাহবুব আমিন মিঠু। আমরা আবারও ফিরছি তার কাছে। আসলে পুরো ঘন্টাটাই বোধহয় আমাদের সাংস্কৃতিক চর্চা, শিল্প চর্চা নিয়ে কাটলো, এই প্রসঙ্গ নিয়ে। কিন্তু একটা প্রশ্নও বোধহয় থেকেই যায় যে বাংলাদেশের বর্তমান